সিনেমার শুরুতেই দেখা যায় একটা অন্ধকার বনের ভেতর দিয়ে একজন নাইট গার্ড প্রচণ্ড ভয় পেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে যখন মেন রাস্তায় এসে পৌঁছায় তখন হুট করেই একটা স্পিডে আসা গাড়ি তাকে ধাক্কা মারে আর বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর দেখা যায় একজন পুলিশ অফিসারকে। মধ্যরাতে তার সহকারী তাকে ফোন করে এই অ্যাক্সিডেন্টের খবর জানায়। খবর পেয়ে অফিসার জেমি মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে পড়ে। পথে সে জানতে পারে যেই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আসলে একটা মর্গের নাইট গার্ড ছিল। সে কোনো কারণ ছাড়াই মধ্যরাতের ডিউটি ফেলে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় তার পা ভেঙে গুরুগুরু হয়ে গেছে আর মাথায় চোট লাগার কারণে সে এখন কোমায় চলে গেছে। এই অদ্ভুত ঘটনার তদন্ত করতে অফিসার তার পুরো টিম নিয়ে সেই মর্গে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে এই গার্ড গত 3 বছর ধরে একাই রাতে ডিউটি করত, কিন্তু গত রাতে হঠাৎ মর্গের সাইরেন বেজে ওঠে। গার্ড যখন ভেতরে লাশ রাখার ঘরে যায় তখন সে দেখতে পায় মর্গ থেকে মাইকা নামের এক বড়লোক মহিলার লাশ গায়েব হয়ে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পুলিশ যখন মর্গের সিসিটিভি ফুটেজ চেক করে তখন দেখতে পায় যে টেকনিক্যাল সমস্যার কারণে 4টে ক্যামেরার মধ্যে 3টে ক্যামেরা চালুই ছিল না, শুধুমাত্র চালু ছিল একটা ক্যামেরা। আর সেখানে শুধু গার্ডের ভেতরে যাওয়া এবং ভয় পেয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যটাই রেকর্ড হয়েছিল। এছাড়া যে মেইন ঘর থেকে সিসিটিভি কানেকশন দেওয়া হয়েছিল সেই ঘরের পাসওয়ার্ডও কেউ একজন বদলে দিয়ে গেছে। তখন অফিসার জেমি তার সহকারী পাবলোকে বলে, এই মৃত মহিলার আসল কাহিনীটা আমাকে বলো। পাবলো বলে মাইকে ছিল এক বিশাল বড় ঔষধ কোম্পানির মালিক। সে তার বন্দি নিয়ে এই ব্যবসা চালাতো। তার স্বামীর নাম হলো অ্যালেক্স, আর আজ বিকেলে হার্ট অ্যাটাকে মাইকে মারা গেছে। এরপর মাইকের স্বামী অ্যালেক্সকে দেখানো হয় সে বিছানায় মনমরা হয়ে শুয়েছিল আর তার আত্মীয়রা তাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু অ্যালেক্স সবাইকে বলে যে তার এখন একটু একা থাকা দরকার। সবাই চলে যাওয়ার পর অ্যালেক্স চট করে নিজের বাইক নিয়ে তার প্রেমিকা কার্লার বাড়িতে চলে যায়। ভেতরে গিয়ে অ্যালেক্স কার্লাকে জড়িয়ে ধরে বলে, কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। কিন্তু তখনই অ্যালেক্সের ফোনে পুলিশের কল আসে। অফিসার তাকে জানায় যে তার স্ত্রীর লাশ মর্গ থেকে চুরি হয়ে গেছে, তাই তাকে এক্ষুনি মর্গে আসতে হবে। এই কথা শুনে অ্যালেক্স পুরোপুরি চমকে যায়। সে কার্লাকে বলে লাশ গায়েব হয়ে গেছে। কার্লা তখন ভয় পেয়ে ফিসফিস করে বলে, কি বলছো? ওকে বিষ খাইয়ে মারার পর তুমি কি ভালো করে চেক করেছিলে? অ্যালেক্স বলে, হ্যাঁ, ও যে পুরোপুরি মারা গেছে সেটা আমি নিশ্চিত করিয়ে এসেছিলাম। অর্থাৎ মাইকে কোনো হার্ট অ্যাটাকে মরেনি। সম্পত্তির লোভে তার স্বামী অ্যালেক্সই তাকে খুন করেছিল। এরপর অ্যালেক্স সেই মর্গে পৌঁছে যায়। সে অফিসার জেমির সামনে বানিয়ে বানিয়ে রাগ দেখিয়ে বলে, আমার স্ত্রীর লাশ আপনাদের মর্গে সুরক্ষিত নয়। জেমি বলে, দেখুন, এখানে 24 ঘন্টা গার্ড থাকে। তাছাড়া এটা কোনো সাধারণ অল্প বয়সী মেয়ের বডি নয় যে কেউ পাচার করবে। এর পেছনে অন্য কোনো বড় রহস্য আছে। আপনার স্ত্রীর সাথে কি কারোর কোনো শত্রুতা ছিল? অ্যালেক্স বলে, না, আমাদের কোনো শত্রু নেই, কিন্তু আপনারা গার্ডকে জিজ্ঞাসা করলেই তো পারেন। জেমি তখন বলে, আরে গার্ড তো লাশ গায়েব হওয়ার ভয়ে নিজেই এমন দৌড় দিয়েছে যে এখন হসপিটালের কোমায় ভর্তি আছে। জেমি তখন বলে, দুর্ঘটনার কারণে গার্ড তো এখন পুরোপুরি কোমায়, আর সিসিটিভি ক্যামেরাও নষ্ট ছিল। আপনার পরিবারের বা আপনার স্ত্রীর কারোর সঙ্গে কোনো শত্রুতা কখনো ছিল কিনা? অ্যালেক্স উত্তর দেয়, সেটা আপনি ওর বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। তখন এজেন্ট পাবলো বলে, আমরা ওনার বোনের কাছে অলরেডি গিয়েছিলাম, ওনারা নিজেদের বয়ান দিয়ে দিয়েছে। ওনাদের সাথে কথা বলার পরে তো আমরা আপনার খোঁজে আপনার বাড়িতে যাই, কিন্তু আপনি তো তখন বাড়িতে ছিলেন না, তাই ফোন করে আপনাকে এখানে পাঠাতে হলো। জেমি তখন কড়া চোখে জিজ্ঞাসা করে, তা মধ্যরাতে আপনি কোথায় গিয়েছিলেন? অ্যালেক্স বানিয়ে বলে, আমার খুব মাথা ব্যথা করছিল, তাই একটু ওষুধ কিনতে দোকানে গিয়েছিলাম। ঠিক তখনই সেখানে লাশের ডেথ সার্টিফিকেট দেওয়ার ডাক্তার চলে আসে। ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য জেমি আর পাবলো ঘরের বাইরে চলে যায়। এই ফাঁকে ঘরে একা থাকার সুযোগ পেয়ে অ্যালেক্স জলদি করে তার প্রেমিকা কার্লাকে ফোন করে। সে কার্লাকে বলে, দেখো, আমার জলদি একটা হেল্প দরকার। পুলিশ আমাকে বলল যে গার্ড নাকি কোমায় আছে, তাই লাশ গায়েব হওয়ার ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু আমার মন বলছে পুলিশ মিথ্যা কথা বলছে। তুমি তাড়াতাড়ি সেন্ট্রাল হাসপাতালে যাও, ওখানে গিয়ে গার্ডের খোঁজ নাও তো পুলিশ ওখানে কে বলছে, সেগুলো ভালোভাবে আড়ি পেতে শুনে আমাকে জানাও। এইটুকু বলে সে জলদি ফোনটা কেটে দিয়ে কল লিস্ট থেকে নম্বরটা ডিলিট করে দেয়। একটু পরে জেমি রুমে এসে অ্যালেক্সকে বলে, আপনার সাথে ডাক্তার কিছু কথা বলতে চাই। অ্যালেক্স তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, আসলে মিসেস মাইকের কি সমস্যা ছিল? ওনার কি কোনো অ্যালার্জি, হাঁপানি বা মানসিক রোগ ছিল? অ্যালেক্স বলে, না, ওসব তো কিছুই ছিল না। ও শুধু প্লেনে চড়তে প্রচণ্ড ভয় পেত, আর মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেই ও লস অ্যাঞ্জেলেস থেকে প্লেন করে বাড়ি ফিরছিল। হয়তো সেই ভয়ের কারণে হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলে, যেহেতু লাশ আমাদের কাছে নেই তাই পোস্টমর্টেম করা যাচ্ছে না। লাশ ছাড়া মৃত্যুর আসল কারণ খুঁজে বের করা খুবই মুশকিল।
জিজ্ঞাসাবাদ শেষ করে ডাক্তার বাইরে গিয়ে জেমির সঙ্গে গল্প করতে বসে যায়। আর ওদিকে বাইরে তখন মুষলধারে জুম বৃষ্টি শুরু হয়ে যায়। অফিসার জেমি সবসময় একটু মনমারা হয়ে বসে থাকে, কারণ অনেক বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছিল। বন্ধুরা, এখানে তার স্ত্রী মারা যাওয়ার ঘটনাটা খুব ভালো মতো মনে রাখবে। আর অ্যাক্সিডেন্টের পর জেমি তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেনি বলেই তার স্ত্রী মারা গিয়েছিল। এই ভুলের আফসোসের কারণে আজও জেমি প্রচণ্ড ভেতরে ভেতরে কষ্ট পায়। এদিকে একা একা অফিসে বসে বসে অ্যালেক্স প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। সে ঘর থেকে বেরিয়ে বাইরে থাকা এজেন্ট ম্যাথিউসকে বলে, আমি আর এখানে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। ম্যাথিউস কিছু বলার আগেই হঠাৎ করে মর্গের চারপাশে সব লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। আর দেখতে দেখতে একটা সময় লাইট পুরোপুরি নিভে গিয়ে পুরো মর্গ অন্ধকার হয়ে যায়। ম্যাথিউস অ্যালেক্সকে ওখানেই বসে থাকতে বলে কি হয়েছে তা দেখতে নিচে চলে যায়। অন্ধকার ঘরের ভেতরে অ্যালেক্স একা একা পায়চারি করছিল। ঠিক তখনই মর্গের ভেতরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অ্যালেক্স তখন ধীরে ধীরে সেই অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে লাশ ঘরে রাখার দিকে চলে যায়। সেখানে গিয়ে হালকা আলোয় দেখতে পায় মাইকের লাশ রাখার ড্রয়ারের উপর একটা বক্স পড়ে আছে। আর সেই বক্সের ভেতরে রয়েছে মাইকের পার্স, তার দামি ঔষধ সহ মৃত্যুর সময় ওনার কাছে যা যা জিনিসপত্র ছিল সবকিছু। এটা দেখে অ্যালেক্সের বুকটা কেঁপে ওঠে। আর তখনই বক্সের ভেতরে অ্যালেক্স দেখতে পায় একটা বোতল, যার গায়ে লেখা ছিল TA16। আসলে এটা একটা বিষাক্ত কেমিক্যাল ড্রপ। ওটা দেখে সাথে সাথে অ্যালেক্সের মনে পড়ে যায় তার স্ত্রী মাইকা যখন লস অ্যাঞ্জেলেস থেকে বাড়ি ফিরছিল তখন সে নিজেই এই কেমিক্যালটা ওয়াইনের সঙ্গে মিশে তাকে খাইয়ে দিয়েছিল। ঠিক তখনই মর্গের সব লাইট আবারও জ্বলে উঠতে শুরু করে। লাইট জ্বলতেই অ্যালেক্স তাড়াহুড়া করে ওই TA16 কেমিক্যালের বোতলটা নিজের পকেটে লুকিয়ে ফেলে। ওদিকে অফিসার জেমি তার পুরো টিম নিয়ে সেই ঘরের ভেতরে চলে আসে। তারা এসে দেখতে পায় যে লাশের জিনিসপত্রের বক্সটা ড্রয়ার থেকে বের করে কে যেন টেবিলের উপর ওলটপালট করে রেখেছে। আর পুলিশ ভালো করে চেক করে দেখতে পায় ওই জিনিসগুলোর ভেতর থেকে মাইকের মোবাইল ফোনটা নেই। তখন পুলিশরা সন্দেহ করে অ্যালেক্সকে বলে, আপনার পকেটে যা যা আছে সবকিছু বের করে এখানে রাখুন। অ্যালেক্স তখন বাধ্য হয়ে তার পকেট থেকে যা যা ছিল সবকিছু বের করে পুলিশের সামনে রাখে, কিন্তু চালাকি করে ওই TA16 কেমিক্যালের বোতলটা সে নিজের পকেটে রেখে দেয়। এটা দেখে জেমি তাকে কড়া গলায় বলে, 2 হাত উপরে তুলে পেছনের দিকে ঘুরে দাঁড়াও। কিন্তু অ্যালেক্স ভয় পেয়ে রেগে যাওয়ার ভান করে বলে, কেন, আপনাদের কোনো অধিকার নেই আমাকে এত বেশি তল্লাশি করার। এই কথা শুনে অফিসার জেমি রেগে যায় এবং তাকে একটা ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে নিজে তার পকেট তল্লাশি করতে শুরু করে। তল্লাশি করতে জেমির হাতে ওই TA16 বোতলটা পড়ে যায়। জেমি বোতলটা দেখে রেগে বলে, এটা কি, আর এটা পকেট থেকে কেন বের করনি? অ্যালেক্স তখন বানিয়ে বলে, এটা এক ধরনের কেমিক্যাল, আর এটা কী কাজে ব্যবহার করা হয় তা আমি নিজেও জানি না। আমাদের কোম্পানি তো ওষুধ বানায়, তাই এমন অনেক কেমিক্যালের উপরই ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চলে। সেখান থেকে হয়তো কোনোভাবে এটা আমার পকেটে চলে এসেছে। আমি এই বোতলটার ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না। ঠিক তখনই অ্যালেক্সের ফোনে আবারও কালার কল আসে। পুলিশ অফিসার জেমি বলে, ফোনটা ধরো এবং স্পিকার দিয়ে কথা বলো। অ্যালেক্স ভয় পেয়ে বলে, আরে এটা আমার শালির ফোন এসেছে। ফোন রিসিভ করে ওপার থেকে কালা ফিসফিস করে জানায়, আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি, সত্যি ওই নাইট গার্ড কোমায় আছে। পুলিশ কোনো মিথ্যা বলেনি। অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে জলদি করে কথা শেষ করে ফোনটা কেটে দেয়। এরপর নিজেকে একটু সামলে নিয়ে সে পুলিশের দিকে তাকিয়ে বলে, আমার খুব চাপ লেগেছে, আমি একটু বাথরুমে যেতে পারি? ম্যাথিউস অ্যালেক্সকে পাহারা দিয়ে বাথরুম পর্যন্ত নিয়ে যায়। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে অ্যালেক্স আবারও কার্লাকে ফোন করে। সে ফিসফিস করে বলে, আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। যে ব্যক্তি মাইকের ফোনটা চুরি করেছে সেই লোকটা ইচ্ছে করে পুলিশের সামনে আমাকে ফাঁসানোর জন্য এখানে TA16 কেমিক্যালের বোতলটা রেখে গেছে। তবে তুমি একদম চিন্তা করো না, আমি এখানে পুলিশকে ঠিক সামনে নেব। কথা শেষ করে অ্যালেক্স যখন পেছনে ফেরে তখন হঠাৎ করে দেখতে পায় টয়লেটের জানালার উপরে কে যেন একটা চিঠি রেখে গেছে। অ্যালেক্স অবাক হয়ে চিঠিটা খোলে এবং দেখতে পায় ওটা ছিল একটা বিজনেস মিটিংয়ের ইনভাইটেশন কার্ড, যার উল্টো পিঠে লেখা ছিল, চোখ বন্ধ করলে তোমার কথা মনে পড়ে। এই লেখাটা দেখা মাত্রই অ্যালেক্সের মনে পুরনো একটা ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায়। এমনই একদিন অ্যালেক্সের হাতে ঠিক এরকমেরই একটা ইনভাইটেশন কার্ড এসেছিল। আর সেদিন মাইকা অ্যালেক্সের গলায় একটা দাগ দেখে তাকে অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকার ব্যাপারটা সন্দেহ করেছিল। শুধু তাই নয়, ওই দিন মাঝরাতেই হঠাৎ করেই কার্লো অ্যালেক্সের ফোনে একটা মেসেজ পাঠিয়েছিল, যাতে লেখা ছিল, চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই। আর অ্যালেক্স যখন মেসেজটা পড়ছিল ঠিক তখনই তার পাশে শুয়ে থাকা মাইকা হঠাৎ করে চোখ মেলে তাকিয়েছিল। পুরনো স্মৃতি মনে করে অ্যালেক্স ভয়ে কাঁপতে কাঁপতে জলদি করে সেই কার্ডটা টুকরো টুকরো করে ওখানে ছিঁড়ে কমোডের ভেতরে ফেলে দেয়। কিন্তু সে যখন ফ্লাশ করতে যায় দেখে কমোডের ফ্লাশটা নষ্ট, কোনোভাবেই জল আসছিল না। ওদিকে বাথরুমের বাইরে থেকে ম্যাথিউস তাকে ডাকতে শুরু করে।
আর কোনো উপায় না দেখে পুলিশের হাত থেকে বাঁচতে অ্যালেক্স বাধ্য হয়ে কমোডের ভেতর থেকে ওই ছেঁড়া কাগজের টুকরোগুলো গিলে খেতে শুরু করে। এরপর অ্যালেক্স যখন টয়লেট থেকে বাইরে বের হয় তখন ম্যাথিউস তাকে বলে, আমরা কন্ট্রোল রুমে লক করা দরজাটা অবশেষে খুলতে পেরেছি। ম্যাথিউস তাকে নিয়ে সেই কন্ট্রোল রুমে যায়। সেখানে অফিসার জেমি তাকে দেখায় যে কেউ একজন ভেতর থেকে সিসিটিভি ক্যামেরার সব লাইন কেটে দিয়েছিল, তবে চোর মেইন দরজা দিয়ে ঢোকেনি, সে এসেছিল এসির ডাইরেক্ট পাইপের ভেতর দিয়ে। ঠিক তখনই পুলিশের আরেকটা দল এসে জানায় তারা ওই ঘরের জানালার বাইরে কাদার মধ্যে একজনের জুতার ছাপ পেয়েছে। এছাড়া দেখা যায় ওই ঘরের দেয়ালে থাকা ক্যালেন্ডারের পাতাটা কেউ একজন টেনে 20 মার্চ 2012 তারিখে সেট করে দিয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যেই পাসওয়ার্ডটা বদলে দেওয়া হয়েছিল সেই ঘরের দরজায় নতুন পাসওয়ার্ড রাখা হয়েছিল 20 ফেব্রুয়ারি 2012। এই পাসওয়ার্ডের কথা শোনার সঙ্গে সঙ্গে অ্যালেক্সের নিজের ল্যাবরেটরির দরজার পাসওয়ার্ড মনে পড়ে যায়, কারণ সে তার ল্যাবের পাসওয়ার্ডও দিয়েছিল এই ক্যালেন্ডারে থাকা তারিখের মতোই। কিন্তু সেদিন ল্যাবের ভেতরে হঠাৎ করে মাইকা চলে আসে এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা দামি বাইক উপহার দেয়। পুরনো সব চিন্তা মাথায় নিয়ে অ্যালেক্স যখন ঘামছিল তখনই পুলিশ অফিসাররা তাকে ওই রুম থেকে বেরিয়ে যায় এবং তারা সবাই একটা লিফটের জোরে মর্গের নিচতলার দিকে নামতে শুরু করে। লিফটের ভেতরে জেমি অ্যালেক্সকে বলে, চোরেরা আপনার স্ত্রীর লাশ এই লিফট দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেছে, কারণ আমরা ঠিক আপনার জুতোর মতোই বাইরে জুতোর ছাপ পেয়ে গেছি। আচ্ছা, আপনার জুতোর সাইজ কত বলুন তো? এই প্রশ্ন শুনে অ্যালেক্স আবারও চরম টেনশনে পড়ে যায়। তবে সে বাধ্য হয়ে আমতা করে বলে, আমার জুতোর সাইজ 42। ঠিক তখনই তাদের লিফটের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। লিফটে মাঝ রাস্তায় আচমকা থেমে যায় আর চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। ম্যাথিউস তখন তাড়াহুড়া করে নিজের ওয়াকিটকি দিয়ে কন্ট্রোল রুমে জানতে চায় এসব কি হচ্ছে। ওপার থেকে একজন জানায় বিল্ডিংয়ের ওপরতলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে, মনে হয় ল্যাবে আগুন লেগে গেছে। একটু পরই লিফটটা কোনো মতে এসে একদম নিচের বেসমেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় আগুন নেভানোর অটোমেটিক ইমার্জেন্সি পাইপ থেকে চারদিক জর্জর করে জল পড়ছে। সব পুলিশ অফিসাররা জল থেকে বাঁচতে ওখান থেকে দৌড়ে বেরোনোর চেষ্টা করছে। এই হট্টগোলের সুযোগে অ্যালেক্সের ফোনে আবারও কালোর কল চলে আসে। অ্যালেক্স এক কোনায় গিয়ে কালোর সঙ্গে ফিসফিস করে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ যায় সামনের একটা টেবিলের দিকে। সে দেখে মৃত মাইকের পায়ে বাঁধা সেই নামের ট্যাগটা দুলছে। এটা দেখে অ্যালেক্সের চোখের সামনে মাইকের ভয়ঙ্কর সব রূপ ভেসে ওঠে। সে ভয়ে কাঁপতে কাঁপতে কার্লোকে ফোনে বলে, কার্লো, আমার মনে হচ্ছে মাইকে মরেনি, সে এখনও বেঁচে আছে। আমার চোখের সামনে কার্লোর মেসেজের কথা, আমাদের প্রথম দেখা হওয়ার তারিখ, এই সব কিছু বারবার বিভিন্নভাবে ফিরে আসছে। এই গোপন কথাগুলো তুমি আর আমি ছাড়া এই দুনিয়ার আর কেউ জানতো না। মাইকে নিশ্চয়ই কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জানতে পেরেছিল। সে জীবিত আছে। এখানে মস্ত বড় কোনো ঝামেলা চলছে। ওদিকে বাইরে বৃষ্টির মধ্যে গাড়িতে বসে অ্যালেক্সের মুখে এসব কথাবার্তা কালোর চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বিল্ডিংয়ের পাইপ থেকে জল পড়া হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর অ্যালেক্সের ঠিক পেছন থেকে ভূত দেখার মতো হাজির হয় অফিসার জেমি। সে কড়া চোখে অ্যালেক্সকে বলে, তোমার শালি ফোন করছিল তাই না? দেখি ফোনটা আমার কাছে দাও। জেমি তখনই অ্যালেক্সের থেকে ফোনটা কেড়ে নেয় এবং তাকে একটা ঘরে গিয়ে বসিয়ে রাখে। কিন্তু পুলিশ যখন ফোনটা চেক করে দেখতে পায় তার কল লিস্ট পুরো ফাঁকা, সব ডিলিট করা হয়েছে। আর সিম কার্ডটি কোনো ভুয়া নামে ক্রয় করা হয়েছিল, তাই কাস্টমার কেয়ার থেকে কালোর কোনো পরিচয় জানা যায় না। ওদিকে যে বনের ভেতরে সিসিটিভির তার কাটা হয়েছিল সেই বন পুরোপুরি তল্লাশি করে জেমির অন্য পুলিশ টিমটা ফিরে আসে, কিন্তু সেখানে তারা তেমন কিছুই খুঁজে পায়নি। তবে তারা জানায় মর্গের টয়লেটের কমোডের ভেতর থেকে সামান্য কিছু ছেঁড়া কাগজ উদ্ধার করা হয়েছে। এসব শুনে জেমি আবারও চিন্তিত হয়ে যায়। সে অ্যালেক্সকে একটা অন্ধকার ঘরে শক্ত করে বন্ধ করে দেয়। সেই বদ্ধ ঘরে বসে একা একা অ্যালেক্স কেবল মাইকের ভীষণ দেখতে পাচ্ছিল আর ভয় ঘামছিল। ঠিক তখনই পাশের মঠ থেকে একটা ফোনে রিংটোন বেজে ওঠে। অ্যালেক্স শব্দ অনুসরণ করে পাশের ঘরে যায় এবং খুঁজতে খুঁজতে একটা লাশের ব্যাগের ভেতর থেকে একটা সচল মোবাইল ফোন খুঁজে পায়। সে দেখে যে মরা লোকটার ব্যাগে ফোনটা রাখা তার নাম ছিল জেভিয়ার। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই ফোনে তখন কল আসছিল খোদ মাইকার নম্বর থেকে। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যালেক্স ফোনটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে নেটওয়ার্কের সমস্যার কারণে কোনো কথাই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। অ্যালেক্স স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ওটা সত্যি মাইকের পার্সোনাল নম্বর। সে জলদি করে ওই নম্বরে আবারও কল ব্যাক করে, কিন্তু ওপাশ থেকে ফোনটা তোলে অন্য একটি অজানা মেয়ে। মেয়েটি বলে, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, বাথরুমে পরিষ্কার করতে গিয়ে আমি এই দামি মোবাইলটা কুড়িয়ে পেয়েছি। এটা কার ফোন আমি জানি না। হার্ট অ্যাটাকের পরেও মাইকের ফোন সচল আছে দেখে অ্যালেক্সের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই তার মনে পড়ে যায় আরাবিস্কো নামে সেই বিখ্যাত রেস্টুরেন্টের কথা, যেখানে মাইকা আর অ্যালেক্স প্রায় সময় খেতে যেত। কিছুদিন আগে তাদের বড় একটা বিজনেস ডিল সফল হওয়ায়
তারা দুজনে সেখানে পার্টি করেছিল। আর সেই দিন ওই রেস্টুরেন্টে মাইকের জেভিয়ার নামের এক লোকের সঙ্গে দেখাও করেছিল, যে আসলে ছিল মাইকের পার্সোনাল সাইকিয়াট্রিস্ট। সবকিছু বুঝতে পেরে অ্যালেক্স আর দেরি না করে লুকিয়ে আবারও কার্লোকে ফোন করে। সে কার্লোকে সবকিছু খুলে বলে যে আরাবিস্কো রেস্টুরেন্টে মাইকের ফোন পাওয়া গেছে, আর যে ডাক্তারের সঙ্গে মাইকে দেখা করেছিল সেই মানসিক ডাক্তার জেভিয়ার কোনোভাবে মারা গেছে এবং তার লাশ এই মর্গেই রাখা আছে। তুমি প্লিজ জলদি করে ওই ডাক্তার জেভিয়ারের ব্যাপারে একটু খোঁজ নাও, তাহলে আমরা এই লাশ চুরির আসল রহস্য সম্পর্কে জানতে পারবো। এদিকে বাইরে অফিসের ঘরে বসে থাকা জেমির কাছে তার সহকারী পাবলো এক মস্ত বড় খবর নিয়ে আসে। পাবলো ফাইল দেখিয়ে বলে, স্যার, ল্যাব থেকে রিপোর্ট এসেছে। ওই TS16 হলো এমন এক ধরনের বিপজ্জনক কেমিক্যাল যা শরীরে ঢুকলে মানুষের হার্ট রেট একদম বন্ধ করে দেয়। আর এই বিষ প্রয়োগ করার ঠিক 8 ঘন্টা পরই রোগী হার্ট অ্যাটাকে পুরোপুরি মরে যায়। পাবলো জেমির হাতে একটা ফাইল দিয়ে বলে, এটা মাইকের বোন গ্লোরিয়া আমাদেরকে দিয়েছে। গ্লোরিয়ার কাজ ছিল মাইকের সব সম্পত্তির হিসাব রাখা। সব ফাইল দেখার পর জেমি আবারও সেই ঘরে গিয়ে অ্যালেক্সের মুখোমুখি হয়। অ্যালেক্স তখন বিরক্ত হয়ে রেগে গিয়ে বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই। জেমি তখন তার চোখের দিকে তাকিয়ে বলে, মিস্টার অ্যালেক্স, আপনার স্ত্রীর চুরি হয়ে যাওয়া লাশ যতদিন না পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি ততদিন আপনি এই মর্গের বাইরে এক পাও বাড়াতে পারবেন না। আমার মনে হয় আপনি নিজেই আপনার স্ত্রীকে ওই TS16 বিষ দিয়ে খুন করেছেন। আর পোস্টমর্টেমে যাতে এই ধাপটা ধরা না পড়ে সেজন্য ওই লাশটাও আপনি একটা চক্রান্ত করে এখান থেকে গায়েব করে দিয়েছেন। অ্যালেক্স তখন ফেসে যাওয়ার ভয় বলে, কখনোই না। আমি যদি আমার স্ত্রীকে মারতামই তাহলে কি আমি নিজেই এই গ্যাসের বোতলটা আবার মর্গের ভেতরে নিয়ে আসতাম? এটা কোনোভাবেই সম্ভব নয়। জেমি তখন কেসের একটা রেকর্ড ফাইল বের করে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার আর আপনার স্ত্রীর ব্যাপারে কিছু বলুন তো আমাকে, কারণ আপনার বয়স, আপনার বংশ আর আপনাদের স্ট্যাটাস সব কিছুতেই কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। এত বড়লোক মহিলাকে আপনি কিভাবে বিয়ে করলেন? অ্যালেক্স তখন পুরনো কথা মনে করে বলে, আমি যখন কলেজে পড়তাম তখন একদিন রাস্তায় আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক ওই সময় মাইকে ওই পথ দিয়ে যাওয়ার সময় আমাকে সাহায্য করেছিল, আর সেখান থেকেই আমাদের পরিচয়। ধীরে ধীরে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি, আর সেই সম্পর্কটাই শেষমেশ বিয়ে পর্যন্ত গড়ায়। তখন জেমি তার সামনে আসা ফাইলটা মেলে ধরে বলে, কিন্তু বিয়ের পর আপনার স্ত্রী মনে হয় আপনাকে একটু বিশ্বাস করতো না, বরং প্রচণ্ড সন্দেহ করত। সে তো আপনার পেছনে গোপনে ডিটেকটিভ লাগিয়ে রেখেছিল। তাছাড়া আপনাদের বিয়ের চুক্তিনামায় পরিষ্কার লেখা ছিল যে যদি কোনোদিন আপনাদের ছাড়াছাড়ি হয়ে যায় তবে আপনি মাইকার সম্পত্তির একটা কানাকড়িও পাবেন না। আর এই সমস্ত গোপন তথ্য আমরা পেয়েছি গোয়েন্দা জেভিয়ারের কাছ থেকে। জেভিয়ারের নামটা শোনা মাত্রই অ্যালেক্সের মাথার ভেতর সব জট পাকিয়ে যায়। তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কারণ সে এতক্ষণ যাকে মাইকার মানসিক ডাক্তার ভেবেছিল সে আসলে ছিল একজন চতুর গোয়েন্দা। কিন্তু সেই গোয়েন্দা জেভিয়ার তো আগেই মারা গেছে এবং তার লাশও এই মর্গেই আছে। অ্যালেক্স তখন অফিসার জেমিকে টেনে আবারও সেই লাশ কাটা ঘরের দিকে নিয়ে যায় জেভিয়ারের মৃতদেহটা দেখানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে অ্যালেক্সের চোখ ছনাবড়া হয়ে যায়। অদ্ভুতভাবে সেখানে জেভিয়ার নামের কোনো লাশের চিহ্ন ছিল না। অ্যালেক্স মনে মনে ভাবতে থাকে, কোথায় গেল সে? জ্যান্ত মানুষ তো বটেই, এখন কি মরা মানুষও মর্গ থেকে হেঁটে চলে যাচ্ছে? এদিকে পুলিশের একটা দল ইতিমধ্যেই সেই গোয়েন্দা জেভিয়ারের বাড়িতে তল্লাশি করতে শুরু করেছে। তারা ওখান থেকে জেমিকে ফোনে জানায়, স্যার, আমরা জেভিয়ারের বাড়িতে তেমন কিছু খুঁজে পাইনি। কেউ একজন আমাদের আসার আগেই কম্পিউটার হার্ড ডিস্ক চুরি করে পালিয়ে গেছে। সব শুনে জেমি ফোনে নির্দেশ দেয়, তোমরা তাহলে আর দেরি না করে এক্ষুনি অ্যালেক্সের বাড়িতে চলে যাও, আমি ওখান থেকে ওর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছি। জেমির কথা শুনে সহকারী পাবলো তার দলবল নিয়ে অ্যালেক্সের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু বাইরে এত ভয়ানক ঝড় বৃষ্টি হচ্ছিল যে রাস্তার মাঝে জল ও কাদার কারণে তাদের গাড়িটা আটকে পড়ে। ওদিকে মর্গে সেই বাথরুমে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্কে হসপিটালের মর্গ থেকে পালিয়ে যাওয়া সেই নাইট গার্ডের হার্টবিট হুট করে প্রচণ্ড বেড়ে যেতে শুরু করেছে। এদিকে মর্গ খোলার এই হট্টগোলের মাঝে সবাই যখন একটু আড়াল হয়, অ্যালেক্স আবারও সুযোগ বুঝে বাথরুমে গিয়ে কার্লোকে ফোন করে। সে কার্লোকে হাঁপাতে হাঁপাতে বলে, কার্লো, সর্বনাশ হয়ে গেছে। ওই জেভিয়ার আসলে কোনো মানসিক ডাক্তার ছিল না, সে ছিল আসলে একজন গোয়েন্দা। সে এতদিন ধরে আমাদের উপরে কড়া নজরদারি করছিল। কার্লো তখন ওপার থেকে বলে, হ্যাঁ অ্যালেক্স, আমি জানি, কারণ তুমি যখন ফোন করলে তখন আমি হাসপাতালে ওই গার্ডকে দেখতে গিয়েছিলাম। আমি বাড়ি ফেরার পথেই দেখতে পাই কেউ একজন আমার বাড়ির দরজার নিচে একটা বেনামি খাম রেখে গেছে, আর সেই খামের ভেতরে একটা পেনড্রাইভ ছিল। আমি ওখান থেকে তোমাকে কয়েকটা ছবি পাঠাচ্ছি, জলদি দেখো। কার্লো তখনই অ্যালেক্সের ফোনে সেই ছবিগুলো পাঠায়। সেগুলো দেখা মাত্রই অ্যালেক্সের হাত পা ঠান্ডা হয়ে যায়। প্রতিটা ছবিতে কার্লো আর অ্যালেক্সকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। শুধু তাই নয়,
কালো তাকে একটা কল রেকর্ডও পাঠায়, যেখানে তারা দুজন মিলে মাইকাকে কিভাবে টিএস-16 বিষ খাইয়ে মারবে সেই পুরো খুনের প্ল্যানিংটা স্পষ্ট শোনা যাচ্ছে। কালো জলদি করে ওই বাড়ি থেকে অন্য কোথাও পালিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিল, কিন্তু সে যখনই রাস্তার উপরে পা দেয় ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা দ্রুতগামী গাড়ি এসে সজোরে কালোকে ধাক্কা মারে আর কালো ওখানে রক্তাক্ত অবস্থায় মারা যায়। ফোনের স্পিকারে কালোর চিৎকার করার শব্দ শোনা মাত্রই অ্যালেক্স পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সে ক্ষিপ্ত হয়ে বলে, আমাকে এক্ষুনি বাইরে যেতে দিন, আমি আর 1 সেকেন্ডও এখানে থাকবো না। জেমি বলে, মিস্টার অ্যালেক্স, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। তখন রাগে আর কালোকে হারানোর শোকে পাগল হয়ে অ্যালেক্স অফিসার জেমিকে সরাসরি হুমকি দিয়ে বসে। সে জেমির মুখের উপরে চোখ রাঙিয়ে বলে, আইন দেখাবে না অফিসার, আপনি জানেন আমি কে। তার মুখে এমন হুমকি শুনে জেমি রেগে গিয়ে অ্যালেক্সের মুখে এক জোরালো ঘুষি মারে এবং তার 2 হাত শক্ত করে হাতকড়া পরিয়ে তাকে টেনে আবারও সেই জিজ্ঞাসাবাদ রুমের মধ্যে নিয়ে আসে। রুমে এনে জেমি তাকে বলে, মিস্টার অ্যালেক্স, বেশি চিলাচিলি করবেন না। আপনার দেওয়া সেই কালো ঠিকানায় আমরা অলরেডি পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন সোজা আঙুলে ঘি তুলুন আর সব সত্যি কথা বলুন, এই কালোর আসল কাহিনীটা কি। তখন অ্যালেক্স ফেসে গেছে বুঝতে পেরে জেমির সামনে তাদের সব সত্যি ঘটনা এক এক করে বলতে শুরু করে। সে বলে, আজ থেকে প্রায় 8 মাস আগে কালোর সঙ্গে আমার কলেজে প্রথম দেখা হয়েছিল। আমি তখন সেই কলেজের বিজ্ঞানের প্রফেসর ছিলাম। কালো রসায়ন বিষয় একটু দুর্বল ছিল, তাই সে আমার কাছে আলাদাভাবে প্রাইভেট পড়তে আসতো, আর এভাবেই একসাথে সময় কাটাতে কাটাতে আমরা ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যাই। কিন্তু প্রেমের এক পর্যায়ে কালো কোনোভাবে জেনে যায় যে আমি বিবাহিত এবং আমার মাইকা নামের এক কোটিপতি স্ত্রী আছে। অপরদিকে আমি কালোকে নিয়ে মেতে থাকায় মাইকাকেও একদম সময় দিতে পারছিলাম না। এই কারণে মাইকাও আমার উপরে প্রচণ্ড সন্দেহ করতে শুরু করে। আর কালো যখন মাইকার এই বিশাল সম্পত্তির ব্যাপারে সবকিছু জানতে পারে তখন সে আমার সঙ্গে ব্রেকআপ করে দেয়, কারণ সে এভাবে লুকিয়ে প্রেম করতে চাচ্ছিল না। সে আমাকে পুরোপুরি নিজের স্বামী হিসেবে পেতে চেয়েছিল। এদিকে আমি যদি মাইকাকে ডিভোর্স দিতাম তবে বিয়ের চুক্তির নিয়ম অনুযায়ী আমি ওর সম্পত্তির একটা ফুটও পেতাম না। তাই সম্পত্তির লোভ আর কালোকে পাওয়ার চক্করে আমি আর কালো মিলে ঠান্ডা মাথায় মাইকাকে চিরতরে মেরে ফেলার মস্ত বড় প্ল্যান করি। অ্যালেক্সের মুখ থেকে এই খুনি স্বীকারোক্তি শোনার পর জেমি একটু ভেবে বলে, তোমরা দুজনে মিলে এত নিখুঁত প্ল্যান করে যদি মাইকাকে টিএস-16 বিষ খাইয়ে মেরেই ফেললে তবে সে আবারও জ্যান্ত হয়ে কিভাবে গেল? মদ থেকে তার লাশ উধাও হলো কিভাবে? অ্যালেক্স তখন বলে, আমার মনে হয় মৃত্যুর আগে মাইকা কোনোভাবে আমাদের উপরে সন্দেহ করেছিল আর ওয়াইনের গ্লাসটা অদলবদল করে দিয়েছিল, যার কারণে বিষটা হয়তো ওর শরীরে পুরোপুরি কাজ করেনি। জেমি তখন আবারও পাল্টা প্রশ্ন করে, ঠিক আছে, তোমার কথা না হয় মানলাম, কিন্তু বিষ যদি নাই খেয়ে থাকে তবে সে সবার সামনে এবং ডাক্তারের সামনে একদম মরে যাওয়ার মতো নিখুঁত অভিনয়টা কিভাবে করলো? অ্যালেক্স তখন বলে, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা বিশেষ মেডিসিন আছে যেটা শরীরে ইনজেক্ট করলে মানুষের হার্ট রেট বেশ কিছুক্ষণের জন্য পুরোপুরি থমকে যায়। দেখলে মনে হবে মানুষটা একদম মরে গেছে। মাইকা হয়তো কোনোভাবে আমাদের ল্যাব থেকে সেই মেডিসিনটা চুরি করে নিয়েছিল। সবকিছু মন দিয়ে শোনার পর জেমি বলে, এবার পুরো ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে। ঠিক তখনই জেমির ফোনে তার সহকারী পাবলোর কল আসে। পাবলো এতক্ষণে অ্যালেক্সের বাড়ি পুরোপুরি তল্লাশি করেছিল এবং তল্লাশি শেষ করে সে জেমিকে ফোন দিয়েছে। পাবলো ওপার থেকে জানায়, স্যার, আমরা অ্যালেক্সের বাড়িতে অনেক খুঁজেছি কিন্তু মাইকার কোনো লাশ এখনও পাইনি। তবে আমরা অ্যালেক্সের ঘর থেকে এই মর্গের একটা গোপন ম্যাপ খুঁজে পেয়েছি, যেখানে ভেতরে ঢোকার জন্য সেই এসিড ডাক লাইনটা পরিষ্কার গোলদাগ দেওয়া আছে। শুধু তাই নয় স্যার, আমরা বাইরে থাকা অ্যালেক্সের গাড়ির ডিকি খুলে একজোড়া নোংরা বুট জুতো পেয়েছি। আর অদ্ভুত ব্যাপার হলো সেই জুতোর সাইজ আর নিচের ডিজাইন হুবহু সেই বনের ভেতরে পাওয়া জুতোর সাইজের মতোই। এছাড়া আমরা তার গাড়ির সিটের তলা থেকে একটা সচল বন্দুকও পেয়েছি। আর আমাদের ব্যালিস্টিক টিম পরীক্ষা করে বলছে এই বন্দুকটা দিয়েই মাত্র কয়েক ঘন্টা আগে বনের ভেতরে গুলি করা হয়েছে। পাবলোর এই কথা শেষ হতে না হতেই হসপিটালে থাকা পুলিশের টিম তাকে আবারও ফোন করে। পাবলোর সাথে সাথে কলটি কনফারেন্সে নেয় যাতে অফিসার জেমিও কথাটা শুনতে পায়। হসপিটালে ডিউটিতে থাকা পুলিশ অফিসার তাদেরকে জানায়, স্যার, মর থেকে পালিয়ে যাওয়া সেই নাইট গার্ডের অবশেষে জ্ঞান ফিরেছে। এই খবর শুনে জেমি প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বলে, কি বলছো? গার্ড বেঁচে আছে? সে জ্ঞান ফেরার পর কি বলছে আমাকে জলদি জানাও। তখন হসপিটালের পুলিশ অফিসার বলে, স্যার, ওই নাইট গার্ড যা বলছে তা শুনে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। জেমি ধমক দিয়ে বলে, আরে জলদি করে বলো। তখন সিনেমার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে গতরাতে কি ঘটেছিল। প্রতিদিনের মতো সেই নাইট গার্ড নিজের চেয়ারে বসে ডিউটি করছিল, কিন্তু রাত যখন গভীর হয় তখন হঠাৎ করে তার সামনের সিসিটিভি ক্যামেরা স্ক্রিনগুলো অদ্ভুতভাবে ঝাপসা হতে শুরু করে। স্ক্রিন নষ্ট হয়ে গেছে ভেবে গার্ড তখন একটা টর্চ লাইট হাতে নিয়ে মেইন মর্গের ভেতরে চেক করতে শুরু করে। আর লাশের ঘরের ভেতরে ঢুকতে সে দেখতে পায় মাইকের লাশ রাখার ড্রয়ারটা খোলা এবং সেখান থেকে মাইকের ডেড বডি পুরো গায়েব হয়ে গেছে। সে যখন আতঙ্কে পেছনে ফিরে দৌড়তে যাবে ঠিক তখনই সে হালকা আলোতে দেখতে পায় মৃত মাইকের যেন সোজা হয়ে বসে আছে আর তার
তার ঠিক পরের মুহূর্তেই মর্গের লিফটের দরজাটা অদ্ভুতভাবে একেবারে বন্ধ হয়ে যায় আবার খুলে যায়, আর সাথে সাথে টেবিল থেকে মর্গের লাশটা আবারও বোঝবাজির মতো গায়েব হয়ে যায়। গার্ড আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সাহায্যের জন্য নিজের ফোন বের করে পুলিশকে কল করতে যায়, কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে কেউ একজন কালো মুখোশধারী লোক হুট করে তার সামনে চলে আসে এবং তার মাথার পাশ দিয়ে সজোরে একটা গুলি চালায়। গার্ড তখন প্রাণভয় নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে দৌড়াতে শুরু করে। হসপিটালের পুলিশ অফিসার তখন ফোনে জেমির উদ্দেশ্যে বলে, আমরা মর্গের ওই গার্ড থেকে একটা গুলির খোসা উদ্ধার করেছি। এই দেখো সেই বুলেটের খোসা, আর এই গুলিটা ঠিক ওই বন্দুক থেকেই চালানো হয়েছে যেটা একটু আগে তোমার নিজের গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয়েছে। এখন এই প্রমাণের পর নিজের হয়ে কি বলবে বলো? অ্যালেক্স তখন বলতে থাকে, বিশ্বাস করুন, আমার নিজের কোনো বন্দুক নেই, ওটা আসলে মাইকের বন্দুক। মাইকেই এই সমস্ত খেলা খেলছে। সে নিজে ওই গোপন মেডিসিনটা খেয়ে ডাক্তারকে বোকা বানিয়ে নিজেকে মৃত সাজিয়েছে, আর তারপর ওর সহযোগী ওই গোয়েন্দা জেভিয়ার তাকে মর্গ থেকে তুলে নিয়ে গেছে। ওরাই আমার সঙ্গে এই প্ল্যানটা করছে। কিন্তু জেমি তার কথা একটুও বিশ্বাস করে না, বলে এবার নিজের মুখে অপরাধ স্বীকার করুন। অ্যালেক্স তখন নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি স্বীকার করছি আমি সম্পত্তির লোভে মাইকাকে বিষ খাইয়ে খুন করেছি, কিন্তু এই মর্গ থেকে লাশ গায়েব আমি করিনি। আপনি দয়া করে ওর লাশটা খুঁজে বের করুন, আমি সব দোষ মেনে নেব, কিন্তু তার আগে প্লিজ আমার কালোকে খুঁজে বের করুন। ও বাইরে মস্ত বিপদে পড়েছে। পুলিশ তখন তার কথা মেনে নিয়ে কালোকে খোঁজার জন্য বনের দিকে বেরিয়ে পড়ে, আর যাবার পথে রাস্তার মাঝে তাদের দেখা হয় জেমির সহকারী পাবলোর। পাবলো এসে জেমিকে বলে, স্যার আমরা বনের ভেতরে একটা লাশ খুঁজে পেয়েছি। লাশের কথা শুনেই অ্যালেক্সের বুকের ভেতরটা শুকিয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো তার কালোকে গাড়ি চাপা দিয়ে মেরে এই বনের ভেতরে ফেলে গেছে। পুলিশ টিম তখন সবাই মিলে মাটি খুঁড়ে সেই লাশটি উপরে তুলে আনে, কিন্তু লাশ তোলার পরে অ্যালেক্সের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখতে পায় ওটা কালো লাশ নয়, ওটা ছিল খোদ তার স্ত্রী মাইকের আসল মৃতদেহ। এখন সব দিক থেকে পুরোপুরি ফেসে যায় অ্যালেক্স, কারণ মাইকা সত্যি সত্যি মরে গিয়েছিল এবং তার লাশ বনের ভেতরে পাওয়া যায়। এখন মাইকাকে খুন করা এবং মর্গ থেকে লাশ চুরি করা দুটো অপরাধেরই একমাত্র প্রমাণিত আসামি হয়ে যায় অ্যালেক্স। তখন জেমি তার কানের কাছে সে আসল সত্যিটা ফিসফিস করে বলে, মিস্টার অ্যালেক্স, আপনি কালোর যে ঠিকানায় আমাদেরকে দিয়েছিলেন সেখানে কালো নামের কোনো মেয়ে কোনোদিন থাকতো না। সেই বাড়িটা বিগত 1 বছর ধরে পুরো ফাঁকা পড়ে আছে। আর আপনি বলছেন যে একটু আগে কালো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি হাসপাতালের সব জায়গায় খোঁজ নিয়েছি, ওই এলাকায় তেমন কোনো দুর্ঘটনাই ঘটেনি। আমার কি মনে হয় কালো আসলে আপনার মনেরই একটা কাল্পনিক চরিত্র যে আপনাকে আপনার স্ত্রীকে খুন করার কুবুদ্ধি দিয়েছিল। জেমি এই কথা বললেও অ্যালেক্সের মন তা মানতে চাইছিল না। সে তখনও ভাবছিল তার কালো সত্যি বেঁচে আছে। তাই সে নিজেকে এবং কালোকে বাঁচানোর একটা উপায় খুঁজতে শুরু করে। সে সুযোগ পেয়ে জেমিকে ধাক্কা মেরে ওখান থেকে জঙ্গলের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মাত্র কয়েক কদম দৌড়াতেই অ্যালেক্সের মাথা ঘুরতে শুরু করে। তার বুকটা প্রচণ্ড ব্যথায় চেপে আসে এবং অসুস্থ হয়ে মাটিতে আছড়ে পড়ে। সে আর নড়াচড়া করতে পারছিল না। তখন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায় অফিসার জেমি। অ্যালেক্স মাটির উপরে শুয়ে ছটফট করতে করতে জেমির দিকে তাকিয়ে বলে, দেখুন স্যার, আমি মাইকাকে খুনের সব সাজা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাকে একটু সাহায্য করুন, আগে কালোকে বাঁচান। সাহায্য চাওয়ার কথা শুনে জেমি একটু নিষ্ঠুর হাসি হাসে। সে বলে, সাহায্য? তোর মুখে সাহায্য চাওয়ার কথা শুনে আমার পুরনো একটা দিনের কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 10 বছর আগে আমার স্ত্রী এই বনের রাস্তায় মারা গিয়েছিল। দুনিয়ার সব মানুষ জানতো যে ওটা সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল, কিন্তু তুই জানিস ওটা আসলে দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা পরিকল্পিত খুন। সেদিন আমরা স্বামী স্ত্রী আর আমাদের ছোট্ট ফুটফুটে মেয়ে ইভা গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলাম। তখনই অন্ধকারের ভেতর থেকে একটা দ্রুতগামী গাড়ি এসে সোজা আমাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। আমি আর আমার ছোট্ট মেয়ে ইভা কোনোমতে বেঁচে গেলেও আমার স্ত্রী গাড়ির ভেতরে ভয়ঙ্কর জখম ও রক্তাক্ত হয়ে ভেসে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ধাক্কা দেওয়া ওই দামি গাড়ির ভেতরে মানুষগুলো হয়তো মানুষ হিসেবে আমাদেরকে একটু সাহায্য করবে, আমার স্ত্রীকে বাঁচাবে, কিন্তু না, তারা ওভাবে আমাদেরকে রাস্তার মাঝখানে ফেলে রেখে নিজেদের গাড়ি নিয়ে চলে যায়। মনে পড়ছে সেই রাতের ঘটনাটি? সেই গাড়ির ভেতরে তুই আর তোর ওই অহংকারী স্ত্রী মাইকে ছিলে। তোদের একটুখানি সাহায্যের অভাবে আমার স্ত্রী পুরো 1 ঘন্টা ধরে ওই রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল। তাকে যখন হাসপাতালে নেওয়া হলো তার কয়েক মিনিট পরই ও মারা যায়। সেদিন ডাক্তার আমাকে বলেছিল ওকে যদি আর মাত্র কয়েক মিনিট আগে আনা যেত তবে ওকে বাঁচানো যেত। সেদিন যদি তোরা গাড়ি থামিয়ে আমাকে একটু সাহায্য করতিস তবে আমার স্ত্রী আজও বেঁচে থাকতো। স্ত্রীর মৃত্যুর পর আমি তোদের ওই গাড়ির নম্বরটা মনে করার অনেক চেষ্টা করেছিলাম। গোটা দুনিয়া চষে বেরিয়েছে তোদের দুজনকে খুঁজে বের করার জন্য, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তোদেরকে আমি পাচ্ছিলাম না। কিন্তু ঠিক কয়েক বছর পরে আমার সেই ছোট্ট মেয়ে ইভা তোকে খুঁজে বের করে। সে জানতে পারে তুই একটা কলেজের বড় বিজ্ঞানের প্রফেসর হিসেবে চাকরি করিস। এখনো বুঝতে পারছিস না পুরো খেলাটা?
এইটুকু বলে জেমি তার পকেট থেকে তার মেয়ের একটা ছবি বের করে অ্যালেক্সের চোখের সামনে ধরে। সেই ছবিটা দেখা মাত্রই অ্যালেক্সের চোখ কপালে উঠে যায়, তার মাথা পুরোপুরি শূন্য হয়ে যায়, কারণ জেমির মেয়ে ইভাই আসলে ছিল তার এতদিনের চেনা প্রেমিকা কার্লো। অ্যালেক্সের চোখের সামনে তখন ভেসে উঠতে থাকে যে কিভাবে ইভা তাকে সূক্ষ্মভাবে ফাঁসিয়েছে। বিজ্ঞান শেখার বাহানায় তার কাজ হেসা প্রেম করা এবং মাইকাকে মারার জন্য উস্কে দেওয়া, সবটা যেন একটা সিনেমার মতো তার চোখের সামনে ঘুরতে শুরু করে। তখন অফিসার জেমি মাটিতে পড়ে থাকা শর্টফুট অ্যালেক্সের দিকে তাকিয়ে নিষ্ঠুরভাবে বলে, কিরে অ্যালেক্স, কালোর আসল রূপটা সহ্য করতে পারছিস তো? ও তোর সঙ্গে যা যা করেছে তার পুরোটাই ছিল একটা নিখুঁত প্ল্যান। নিজের মায়ের হত্যার প্রতিশোধ নিতেই ও তোর মতো একটা পিশাচের সাথে দিনের পর দিন প্রেমের অভিনয় করে গেছে। এই মর্গের ভেতরে যত খেলা দেখছিস সব আমার আর ইভার তৈরি করা প্ল্যান। জেমি এক এক করে সব রহস্যের পর্দা ফাঁস করে দিয়ে বলতে থাকে, মর্গ থেকে মাইকের লাশটা আমরা দুজনে মিলেই গায়েব করেছিলাম। ইভাই মাইকের মোবাইলটা চুরি করে নিয়ে সেই আরাবিস্কো রেস্টুরেন্টের বাথরুমে রেখে এসেছিল, যাতে তুই নিজের বিপদে পা দিস। তোর গাড়ির ডিকিতে বন্দুক আর কাদামাখা ওই জুতো জোড়াও আমার মেয়ে ইভাই এনে রেখেছিল। আর মর্গের ভেতরে বসে তুই যে অলৌকিক সব ফোন কল আর ভীষণ দেখছিলি, সেগুলোর পেছনে মাইকা বা অন্য কোনো ভূত ছিল না। অন্ধকার ঘর থেকে তোকে ওইসব কল আমি নিজেই করেছিলাম। তুই কার্লোর ফোন থেকে যেসব ছবি আর কল রেকর্ড পেয়েছিস, ওগুলো সব তোকে পুরোপুরি পাগল করার জন্য আমার পাতা চাল ছিল। অ্যালেক্স তখন ভাঙা গলায় ডাক্তার জেভিয়ারের কথা বলতে গেলে বলে, জেভিয়ার আসলে কোনো গোয়েন্দাই ছিল না, সে তো মাইকের একজন সাধারণ মানসিক ডাক্তারই ছিল, যে সাধারণভাবেই মারা গেছে। আমি শুধু বুদ্ধি খাটিয়ে মাইকের বোন গ্লোরিয়ার ফাইলের ভেতরে তোদের সম্পত্তির চুক্তিনামার সাথে জেভিয়ারের নামের একটি বানোয়াট কাগজ ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে তুই নিজেই ভয় পেয়ে শব্দ স্বীকার করিস। আর ঠিক তুই তাই করলি। এরপর জেমি মাটিতে পড়ে থাকা অ্যালেক্সের মুখটা টেনে ওপাশে থাকা তার মৃত স্ত্রী মাইকেল লাশের দিকে ঘুরিয়ে দেয়। জেমি ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলে, খুব শীঘ্রই তুই তোর এই স্ত্রীর কাছে চলে যাবি, কারণ তুই যখন মধ্যরাতে বাসা থেকে বের হয়ে কালোর সঙ্গে দেখা করতে এসেছিলে, তখন ইভা তোর ড্রিঙ্কসের ভেতরে ওই টিএ-16 বিষের কয়েকটা ফোঁটা মিশিয়ে দিয়েছিল। তুই বিষের অ্যাকশনে এখন ছটফট করছিস, আর তুই মরলেও আমাদের তেমন কিচ্ছুই হবে না, কারণ তুই যে নিজের মুখে মাইকাকে খুন করা স্বীকার করেছিস, তার পুরো অডিওটা আমাদের কাছে অলরেডি রেকর্ড করা আছে। সব প্রমাণ এখন তোর নিজেরই বিরুদ্ধে, সুতরাং তুই মরে গেলেই আমাদের দুনিয়া শান্ত হবে। জেমির এই শেষ প্রতিশোধের কথা শুনতে শুনতেই বিষের যন্ত্রণায় অ্যালেক্সের দুই চোখ চিরতরে বুজে আসে। আর এভাবেই এই স্প্যানিশ থ্রিলার সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা দেখার পর আমি স্প্যানিশ থ্রিলার ফ্যান হয়ে গেছি। তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও, প্রথমে তুমি কাকে ভিলেন ভেবেছিলে? আমি তো প্রথমে সত্যি অ্যালেক্সকে ভিলেন ভেবেছিলাম।